আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। লিওনেল স্কালোনির দুইটা স্ট্র্যাটেজি আছে, যে দুইটা স্ট্র্যাটেজি অবলম্বন করে এই বিশ্বকাপটাও আর্জেন্টিনা জয় করতে পারে। তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং, যেটাকে ফুটবলের পরিভাষায় বলা হয় ট্যাকটিক্যাল বেইটিং, যার মাধ্যমে আর্জেন্টিনা কি করে, নিজেদের পায়ে বল রাখে না, কিছু কিছু সময় অপোনেন্টের পায়ে ইচ্ছে করে বল দিয়ে দেয় এই ট্যাকটিক্যাল বেইটিং এর আওতায়। সে ব্যাপারটা ক্ল্যারিফাই করব, তার আগে আর্জেন্টিনার প্রথম স্ট্র্যাটেজিটা নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক এই মুহূর্তে পর্দায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্জেন্টিনার একটা বিল্ড আপ। এই বিল্ড আপটার সময় একটা বিষয় খেয়াল করে দেখবেন, তারা খুব ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে, খুব ক্লোজড একটা কানেকশনের মধ্যে রয়েছে। এবং এমন অবস্থা যদি আর্জেন্টিনা বল হারায়ও, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু ব্লক করা, অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ার খুবই ক্লোজড একটা কানেকশনের মধ্যে রয়েছে। এই জায়গা থেকে একটা ভার্টিক্যাল প্রোগ্রেশন এবং পরবর্তী সময় প্রত্যেকের মুভমেন্ট দেখবেন বল ওরিয়েন্টেড মুভমেন্ট, অর্থাৎ প্রত্যেকে এই জায়গাটায় এমন একটা অবস্থায় রয়েছেন যে তাদের কাছে যদি বল যায়, তারা প্রত্যেকেই কিন্তু সেই জায়গা থেকে বলের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারবেন, অর্থাৎ বল ওরিয়েন্টেড মুভমেন্ট, যেটা আমরা ফুটবলের পরিভাষায় বলি। এই বিল্ড আপটার মধ্যে কিন্তু আর্জেন্টিনার একটা চমৎকার দৃষ্টান্ত, এবং এই ছোট্ট বিল্ড আপটাই আর্জেন্টিনার পুরো ফুটবলটাকে সামারি করে দিয়েছে। প্রথমত তারা একটা ক্লোজড কানেকশনের মধ্যে থাকেন, আপনি খেয়াল করে দেখবেন একটা ক্যাওয়াস তারা সৃষ্টি করেন, প্রত্যেক প্লেয়ারের সাথে প্রত্যেক প্লেয়ারের একটা ক্লোজড কানেকশন। তারা বিষয়টা এরকম না, আমরা একটা কথা বলি যে ফুটবলে নর্মালি যে কোনো টিম একটা কাজ করে, সেটা হচ্ছে একটা বক্স ক্রিয়েট করে, সেই বক্সের চারপাশে তারা ঘোরাঘুরি করে। কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারদের ব্যাপারটা এরকম, মাঝখানে বা মিডফিল্ডে যদি আমরা চিন্তা করি, তারা বক্সের ভেতরে একসঙ্গে 4-5 জন ঘোরাঘুরি করেন, এবং এই যে একসঙ্গে 4-5 জন ঘোরাঘুরি করেন, এটা একটা ক্যাওয়াস সৃষ্টি করে, এটা অপোনেন্টকে অনেক বেশি মাত্রায় এলোমেলো করে ফেলে। এবং ইন দ্য মিন টাইম তারা আসলে এই ক্যাওয়াসটা সৃষ্টি করেন টু বিল্ড আ ফ্রি স্পেস ফর লিওনেল মেসি। এবং ঠিক এই জায়গাটা আপনি যদি চিন্তা করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটা রাখেন ম্যাকঅ্যালিস্টার। কারণ ম্যাকঅ্যালিস্টার এই জায়গাটায় বিষয়টা এরকম ঘটে, সেটা হচ্ছে যে তিনি কিন্তু এখান থেকে বিল্ড আপটা করেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিপলের কাজটাই সেই জায়গাটায় থাকে আলটিমেটলি মেসিকে প্রোটেকশন দেওয়া বা মেসিকে ফ্রি করে দেওয়া। এবং তারা কিন্তু এইভাবেই আসলে ফুটবলটা খেলে থাকেন, যে মিডফিল্ডের এই জায়গাটায় একটা ক্যাওয়াস তারা সৃষ্টি করেন, একদম খুব ক্লোজড কানেকশনে, খুব ক্লোজড ব্লকের মধ্যে তারা খেলার চেষ্টা করেন। এবার ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, যেটাকে ট্যাকটিক্যাল বেইটিং বলা হয়। অর্থাৎ আর্জেন্টিনা কখনো কখনো অপোনেন্টের পায়ে ইচ্ছে করে বল রাখে, ইচ্ছে করে বল দেয় এই কারণে, কারণ অপোনেন্ট মনে করে তারা এই মুহূর্তে ম্যাচের কন্ট্রোলে আছে, এবং তাদের ডিফেন্স থেকে শুরু করে সবাই মোটামুটি আর্জেন্টিনার অর্ধে চলে আসে। এবং আর্জেন্টিনার এই খেলাটাই সবচেয়ে ডেঞ্জারাস, যেটা হচ্ছে তারা ট্রানজিশনাল প্লেটা যখন করে, কারণ যে সময়টায় আর্জেন্টিনা বলটাকে রিকভার করে, তখন আলটিমেটলি অপোনেন্টের অর্ধে আর্জেন্টিনার প্লেয়ারের সংখ্যা বেশি থাকে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অপোনেন্টের প্লেয়ারের সংখ্যা কম থাকে, কারণ তাদের ম্যাক্সিমাম সবাই কিন্তু চলে গেছে উপরে। আমরা যদি 2022 বিশ্বকাপের আনহেল ডি মারিয়ার গোলটা চিন্তা করি, সেটা ট্যাকটিক্যাল বেটিং এর একটা পরিপূর্ণ উদাহরণ। এই জায়গাটাও আর্জেন্টিনা কিন্তু ফ্রান্সকে অ্যালাউ করছিল টু কাম টুয়ার্ডস দেয়ার বক্স, এবং ঠিক যেই সময়টাতে বলটা রিকভারি হতে যাচ্ছিল, খেয়াল করে দেখবেন স্কালোনি কিন্তু সিগন্যাল দিয়ে ফেলেছেন, যে ওকে, দিস ইজ দ্য টাইম ফর দ্য ট্রানজিশন। এবং এই জায়গায় আর্জেন্টিনা সবচেয়ে ডেঞ্জারাস, এবং ওই ট্রানজিশনটার ফলেই কিন্তু আর্জেন্টিনা আলটিমেটলি পরবর্তী সময় গোলটা দিয়েছে। আপনি যদি দেখেন যে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা, যেটা টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতেছিল, ওই ম্যাচেও কিন্তু নেদারল্যান্ডসের কাছে বল ইচ্ছে করে আর্জেন্টিনা দিচ্ছিল, ইচ্ছে করে আর্জেন্টিনা বল নেদারল্যান্ডসের কাছে দিয়ে রাখছিল, যাতে তাদের ডিফেন্স থেকে শুরু করে সবাই মোটামুটি ওপরের দিকে চলে আসেন, অর্থাৎ প্রত্যেকে আর্জেন্টিনার অর্থে চলে আসেন। এবং আর্জেন্টিনা ওই সুযোগটাই কিন্তু কাজে লাগাতে চাচ্ছিল, যে একবার তারা বলটাকে রিকভারি করলে পরবর্তী সময় তারা যে কাউন্টারটা দেবে, ওই কাউন্টারটা আলটিমেটলি তখন অপোনেন্ট নিতে পারবেন। এবং আর্জেন্টিনা পরবর্তী সময় একটা পেনাল্টিও কিন্তু আদায় করে নিয়েছিল, এবং যাতে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটা হয়েছে। এই বিষয়টাকে আপনি মেলাতে পারেন অনেকটা বক্সিং এর কাউন্টার পাঞ্চের সঙ্গে। বক্সিং এ যে বিষয়টা ঘটে, যে অনেক সময় বক্সার ইচ্ছা করে পাঞ্চ নিতে থাকেন। কেন নিতে থাকেন? একটা সময় তিনি যখন কাউন্টার পাঞ্চের সুযোগ পাবেন, সেটাই নকআউট পাঞ্চ হতে পারে। এবং দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি, যেটা আসলে আর্জেন্টিনা, লিওনেল স্কালোনি আর্জেন্টিনা টিমের জন্য অ্যাপ্লাই করেন, অনেকটা বক্সিং এর কাউন্টার পাঞ্চের মতো। সো আলটিমেটলি এই স্ট্র্যাটেজিটা লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে কিন্তু আরো একবার বিশ্বকাপ জেতাতে পারে। সো লেটস সি আর্জেন্টিনা অস্ট্রিয়ার সঙ্গে কেমন পারফর্ম করে এবং তাদের পারফরমেন্সটা কেমন হয়। সত্যি কথা বলতে আর্জেন্টিনা, ব্রাজিল, তাদের যে ছন্দময় ফুটবলের যে লেগেসি বা ঐতিহ্যের জায়গা,
আমি তো অবশ্যই পার্সোনালি চাইবো যে আর্জেন্টিনা বলি, ব্রাজিল বলি, জার্মানি বলি, ফ্রান্স বলি, এরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকবে এবং আমরা সুন্দর ফুটবল দেখতে পাবো। তবে এই বিশ্বকাপের ডার্ক হর্সটা কিন্তু হয়তোবা জাপান হতে যাচ্ছে। স্টিল উই ডু নট নো, ফুটবল বিশ্বকাপে আসলে প্রেডিক্ট করা যায় না, বাট ডেফিনেটলি দুইজন কোচ, কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, দুজনের স্ট্র্যাটেজির মধ্যে আসলে কার স্ট্র্যাটেজি তাদের দলকে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে সেটাই দেখার বিষয় হবে এই বিশ্বকাপে। তো এই বিশ্বকাপটা অনেকাংশে প্লেয়ারদের লড়াইয়ের চাইতেও কোচদের লড়াইটা অনেক বেশি মাত্রায় ফ্যাসিনেটিং। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।